ভারতীয় জনতা পার্টির এক্স ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার শ্রী অরুণ হালদার মহোদয়। উপস্থিত আছেন ত্রিপুরা বিজেপি প্রদেশে এসসি মোর্চা রাজ্য সভাপতি শ্রী অরবিন্দ দাস মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শ্রী অরুণ হালদার মহোদয়। আমি অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। নমস্কার সমস্ত মিডিয়ার বন্ধু এবং আমার সাথে পাশে যিনি বসে আছেন এই প্রদেশের এসসি মোর্চার সভাপতি অরবিন্দ দা, প্রদেশের মিডিয়া ইনচার্জ সুদীপ বাবু। আজকে সারা দেশেই এই ধরনের প্রত্যেক প্রদেশেই প্রায় প্রেস কনফারেন্স চলছে। খতম করে দেবেন বলে বিদেশে গিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে উনি বলেছেন। তাতে একজন তপশিলি সম্প্রদায়ের মানুষ হিসাবে এবং যারা আজকে শোষিত পীড়িত দলিত সমাজের প্রতিনিধিত্ব করছি, আর বিশেষ করে সেই ভারতীয় সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত করেছিলেন। এটা সাংবিধানিক অধিকার, কারণ তৎকালীন সমাজের সমস্ত রাষ্ট্রনেতারা মনে করেছিলেন যে এই শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষ তাদেরকে যদি একটা বিশেষ সময়ের জন্য সংরক্ষণ ব্যবস্থা আওতার মধ্যে এনে তাদেরকে যদি সমস্ত ক্ষেত্রে এগিয়ে নিয়ে না যাওয়া যায়, তাহলে যে বিরাট সংখ্যক পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা কখনোই অগ্রগতিতে নিয়ে আসতে পারবো না। তেমনি একটা শরীরের সঙ্গে তুলনা করি যে মানুষের যেমন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে কোনো একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায় সে মানুষ যেমন চলতে পারে না, ভারতবর্ষের এই বিশাল সংখ্যক পিছিয়ে পড়া মানুষ তাদের একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য যদি সংরক্ষণ না দিয়ে এগিয়ে না দেওয়া যায় তাহলে ভারতবর্ষের সামগ্রিক ডেভেলপমেন্ট হবে না। এই সত্যটা তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা যারা ছিলেন সবাই তারা স্বীকার করেছিলেন বলেই ভারতীয় সংবিধান হয়েছে। আজকে তারপরেই এই কংগ্রেসী শাসক 57 বছর ধরে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় ছিলেন, কিন্তু তারা এটাকে সবাই পলিটিক্যালি ইউজ করেছেন, যার জন্য এই শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষদের আজও সংরক্ষণের আওতায় তাদের নিতে হচ্ছে। কারণ এই সংরক্ষণ ব্যবস্থা এভরি 10 years will be reviewed by the পার্লামেন্ট। আজকে সেই জিনিসটা হয়নি তাদের শাসনকালে। যখন অটল বিহারী বাজপেয়ী এসেছিলেন তিনি এসে কিছুটা শুরু করেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে এই তপশিলি সমাজকে শুধু সমাজকে এবং পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। আর ওনাদের সেই বাপ দাদারাও যেটা করেছেন, সেই 57 বছর আগে শাসন ব্যবস্থা যখন এসেছিলেন তখনও যেটা করেছিলেন, তার পরবর্তী প্রজন্মের প্রতিনিধি হয়ে তারাও সেই কথাটা বলে বেড়াচ্ছেন। আবার মাঝে মধ্যে তারা অনেক সময় নাটকীয় ভঙ্গি করছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি প্রদেশে আমরা প্রেস কনফারেন্স করে আপনাদের মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সমাজের সর্বস্তর স্তরে নিয়ে যেতে চাই। এবং কালকে আমাদের এই উপলক্ষে বিভিন্ন প্রদেশ অফিসে ধর্ণা প্রদর্শন হবে, তার এই মন্তব্যের প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে সংবিধানের সংশোধন করে ওবিসি কমিশনকে সাংবিধানিক দরজা দিয়েছেন। শুধু এসসি নয়, ওবিসিদের সংরক্ষণের মধ্যে এনেছেন, কারণ এই একটা বিশেষ টেম্পোরারি ব্যবস্থা, এটা কোনো পার্মানেন্ট ব্যবস্থা নয়। সবসময় এই জিনিসটাকে ভুল ব্যাখ্যা করা হয়ে থাকে। এই টেম্পোরারি ব্যবস্থার মাধ্যমে সমস্ত সেক্টরের মধ্যে দিয়ে হিসাব নিকাশ করে পার্লামেন্টে যদি বিচার করে দেখা যায় যে না এদের আর দরকার নেই, তখন সেটা ভাবাচ্ছি করা হবে। কিন্তু আজকে তার কোনো অংশেই তাদের সেই সংরক্ষণ ব্যবস্থাটা যখন করতে পারেনি, সেই সমস্যায় দাঁড়িয়ে ওনাদের এই বক্তব্য, ওনাদের দলের সেই বক্তব্য, ওনাদের রাহুল গান্ধী যেটা বলছেন সেটা জওহরলাল নেহরুও প্রথম থেকেই বলেছেন। 1961 সালে তিনিও বলেছেন, তার সেই সময়কার সমস্ত মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে লিখে পাঠিয়ে বলেছিলেন যে এই সংরক্ষণ ব্যবস্থাকে বরবাদ করতে হবে। মানে প্রথম থেকেই ওনাদের এই ধারণা ছিল। এবং 1952 সালের লোকসভা চুনাওতে যে ঘোষণা হয়েছিল, সে সময় তো আম্বেদকরজিকে হটানোর জন্য মানে যে বাবা সাহেব তাদের নিজের জীবন বাজি লাগিয়ে এই ছোঁয়াছুত ব্যবস্থার বিরুদ্ধে ভারতবর্ষের বিরুদ্ধে লড়েছিলেন এবং নিজেকে একজন দলিত সম্প্রদায়ের মানুষ হয়েও একজন সংবিধানের জনক তৈরি হয়েছিলেন, সেটা কিন্তু তাকেও কোনো মতে যাতে সে পার্লামেন্টে না ঢুকতে পারে তার সমস্ত ছক কিন্তু 1952 থেকে 1954 সালে তারা করেছিলেন। কিন্তু আমাদের সৌভাগ্য যে বাঙালিরই একজন অভিব্যক্ত বাংলার একজন নেতা যোগেন্দ্রনাথ মন্ডল তিনি আম্বেদকরজিকে জায়গা দিয়েছিলেন বলে তিনি পার্লামেন্টে যেতে পেরেছিলেন।
এবং পার্লামেন্টের মাধ্যমে লড়ে এই ব্যবস্থাকে স্থাপিত করতে পেরেছিলেন তিনি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যারা চ্যালেঞ্জ করবে, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা চুপ করে ঘরে বসে থাকবে না, আর তার জন্য আমরা এই অ্যাকশনে নেমেছি। 1975 সালে যখন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা গ্রহণ করেছিলেন, সেই জরুরি অবস্থার মধ্য দিয়েও সংবিধানকে খতম করার কাজটা কিন্তু ওরা করেছিলেন। যে সংবিধান গেল গেল বলে রব তুলছেন, সংবিধানকে বদল দেব করে মিথ্যা ন্যারেটিভ চালিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছেন, এই ধরনের অশুভ শক্তি কারা এবং যারা বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের নিন্দা করতে পারেন, সেই সমস্ত কালচক্রীদের কুচক করে দেখার জন্য, তাকে অপমান করার জন্য বারে বারে এই চক্রান্ত এরা চালিয়ে যাচ্ছেন। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, যেটা বিদেশের মাটিতে দাঁড়িয়ে করছেন, আমাদের দেশের রাজনৈতিক ব্যাপারটা বিদেশে গিয়ে বলছেন, এর থেকে আর জঘন্য অপরাধ আর কিছু হতে পারে না। 2017 সালের রাষ্ট্রীয় আমাদের যে অভিষেক কমিশনকে সাংবিধানিক দরজা আমরা দিয়েছি, এরা যে বলছেন আমরা তফসিলের জন্য অনেক কিছু করেছি, এই ধরনের অনেক গল্প মাঝে মধ্যে শোনা যায়। মন্ত্রী প্রত্যেক ক্ষেত্রে ডেভেলপমেন্টের ব্যবস্থা করছে। কংগ্রেসের যে পূর্ব প্রধানমন্ত্রী স্বর্গীয় শ্রী রাজীব গান্ধী ছিলেন, 3রা মার্চ 1985 SC/ST আরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে তিনি টিপ্পণী করে বহুত জঘন্য কাজ করেছিলেন। সেই সময় বহুত আন্দোলন তৈরি হয়েছিল তার বিরুদ্ধে। 1990 সালে আয়োগের রিপোর্ট দিয়েছিল, কমিশনের যে আয়োগ তৈরি হয়েছিল, সেই আয়োগের রিপোর্টটাকে উনি খারিজ করে দিয়েছিলেন। অথচ আমাদের সরকার নতুন করে এই ব্যবস্থাগুলোকে আবার পরিমার্জিত করে সংশোধন করে, যাতে তফসিলিরা আরো এস্টাবলিশ হয়ে আরো শক্তিশালী হয়ে এই আইনটার ব্যবহার করতে পারে। প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট, যে পিও অ্যাক্টের সংশোধন বর্তমান আমাদের সরকার করেছিলেন। এবং এই সরকারই প্রথম, অটল বিহারী বাজপেয়ী যখন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারে ছিলেন কেন্দ্রে, সেই সরকারই প্রথম পার্লামেন্টের মধ্যে বাবা সাহেব আম্বেদকরজির চিত্র লাগিয়েছিলেন। তার আগে কংগ্রেস এত বছর ছিল, তারা কোনোদিন পার্লামেন্টে বাবা সাহেব সংবিধানের যিনি জনক, এই যে সংবিধান কালে গেল বলে যারা এই ধরনের কথা বলে বেড়ায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত সবার। কারণ সংবিধানের জনককেই, যিনি সংবিধানের প্রতিষ্ঠাতা, তার চিত্র, তার ফটো পার্লামেন্টের মধ্যে লাগাতে অস্বীকার করেছিলেন একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার, যে সেখানে প্রথম লাগিয়েছিলেন। এবং এই লাস্ট 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সরকারে এসে আম্বেদকরজি 5টি জায়গাকে, যেখানে যেখানে উনি ছিলেন এবং বিদেশে পর্যন্ত সমস্ত জায়গাগুলো সরকারি আওতায় নিয়ে এসে প্রচুর টাকা সেখানে স্যাংশন করে সমস্ত জায়গাগুলোকে আরক্ষণ করে সেখানে তার জন্য একটা তীর্থস্থান টাইপের বানিয়ে দিয়েছে সেই সমস্ত এলাকাগুলো, যাতে মানুষ সেখানে গিয়ে রিসার্চ করতে পারে, শিখতে পারে। এবং আম্বেদকরজির এই যে সামাজিক সমাজতার যে বিচারটা আজকে সারা ভারতবর্ষ না পৃথিবীতে সেটা আলোচনার বিষয়, এবং সেটা নিয়ে রিসার্চ ইউনিভার্সিটিতে রিসার্চ হচ্ছে। এবং লন্ডনে আমি নিজে গিয়েছিলাম, লন্ডনে আম্বেদকরজি যেখানে ছিলেন তার ঘরে আমি সেখানে থেকে এসেছিলাম। সেখানেও আমাদের ভারতীয় ছাত্ররা এখান থেকে স্কলারশিপ নিয়ে গিয়ে এখন সেখানে পড়ছেন এবং সেটা মানুষ ইন্টারেস্ট হচ্ছে যে কি তার সেই ব্যবস্থাটা ছিলেন। আরক্ষণ ব্যবস্থার মাধ্যমে কি করে গরিব শ্রেণীর মানুষকে টেম্পোরারি পিরিয়ডের জন্য সুবিধা দিয়ে তাদেরকে আপলিফ্ট করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায়, সেটা নিয়ে রিসার্চ হচ্ছে এখন সারা পৃথিবীতে। এই মোটামুটি আমাদের বিষয়। যে আপনাদের কোনো বিষয় প্রশ্ন থাকে তো আমি জবাব দিতে পারি। কোনো কোশ্চেন? আমরা সারা ভারতবর্ষের ন্যায় ত্রিপুরা রাজ্যতেও এই যে ব্যবস্থাটা, যে কথাটা, যে টিপ্পণীটা উনি করেছেন, এটা তো প্রেসে আমরা জানালাম। আমরা এর বিরুদ্ধে একটা ধর্ণা মঞ্চ করি এখানে, সেখানে আমরা ধর্ণা